এ আম্মু, তুমি কান্না করছো কেন? তোমার কান্না আমার ভালো লাগে না। এটা দুঃখের কান্না নয়, সুখের কান্না। তুই আমাদের বলে আসলি না কেন? বললে কি সারপ্রাইজ দিতে পারতাম। ঠিক আছে, এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে আস। গেস্ট সবাই চলে এসেছে। তোর আব্বুর সাথে দেখা করেছিস? এখনও করি নাই, ভাবছি তোমার সাথে দেখা করে তারপর আব্বুর সাথে দেখা করব। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে দেখা করিস। তুই আগে অনেক দূর থেকে এসেছিস। আমি ঠিক আছে বলে আমার রুমে চলে আসলাম। আমার রুমটা আগের মতোই আছে, তবে রুমটা সুন্দর করে সাজিয়ে রেখেছে আম্মু। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে গায়ের শার্টটা খুলে নতুন একটা পাঞ্জাবি পরেছি। পাঞ্জাবি পরে নিচে চলে আসলাম, তারপর আব্বুর সাথে দেখা করতে লাগলাম। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? আরে রাসেল, তুমি কখন এসেছো? আমাকে তো বলে আসো নাই। আসলে আব্বু, তোমাদের সারপ্রাইজ দিবে বলে বলি নাই। এসেছিস ভালোই হয়েছে। চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দেই। তারপর আব্বু সবার সাথে আমাকে পরিচয় করে দিল। দেখতে দেখতে অনুষ্ঠান শুরু হয়ে গেল। তো আমি রুম থেকে আসার পর নিজুমকে দেখতে পেলাম না। হঠাৎ দেখি নীল রঙের শাড়ি পরা মেয়ে সিঁড়িতে নিচে নামতেছে। আমি তার দিকে ভালো করে তাকিয়ে দেখে পুরো অবাক হয়ে গেলাম। আর কেউ নয়, নিঝুম। নিঝুমকে নীল রঙের শাড়িতে পরীর মতো লাগছে। সব ছেলেরা নিঝুমের দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন হিংসা হচ্ছে। তো যাই হোক, রাইসা কেক কাটার জন্য দাঁড়িয়ে আসছে। আমি আব্বুকে রাইসার পাশে দাঁড়ানো। আমি আব্বু এবং রাইসার পাশে দাঁড়ানো। বাকি সব গেস্ট আমার চারপাশে দাঁড়ানো। রাইসা কেক কাটার পর সবাই তাকে অভিনন্দন জানিয়েছেন। রাইসা প্রথমে কেক কেটে আমাকে খাইয়ে দিল, তারপর আব্বু আম্মুকে। আমিও রাইসাকে খাইয়ে দিলাম। নিঝুম এসে রাইসাকে কেক খাইয়ে দিল। তারপর গান বাজনা হলো। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসার ছাদে চলে আসলাম। কিছুক্ষণ পর দেখে নিঝুম ছাদে আসলো। ছাদে এসে কার সাইজের মোবাইলে হেসে হেসে কথা বলতে আসে। আমি নিঝুমের সামনে গেলাম, তখন নিঝুম ফোন কেটে দিয়ে আমাকে বলল, আপনি আমার সামনে কেন এসেছেন? কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। হ্যালো মিস্টার, আমাকে তুমি করে না বলে আপনি করে বলুন। আর যেটা বলবেন তাড়াতাড়ি বলুন, আমার এখন ডিউটি চলছে। আচ্ছা, আপনি এত বদলে গেলেন কিভাবে? আপনি কলেজে গিয়ে কোথায় হারিয়ে গেলেন? আপনাকে আমি তো পুরো ঢাকা শহর খুঁজেছি। সেটা আমি আপনাকে বলার প্রয়োজন মনে করি না। কেন? সেটা কি আমি জানতে পারি না? আমার দোষটা কি ছিল? আমি তো আপনার সাথে একটু মজা করছিলাম, কিন্তু আপনি এত অভিমান করবেন সেটা আমার জানা ছিল না। অতীত নিয়ে আমি আপনাকে কিচ্ছু বলতে পারবো না। আমি গেলাম। এবারে নিঝুম আমার সামনে থেকে চলে গেল। আমি মনে মনে ভাবতে লাগলাম, নিঝুম আমাকে না চেনার ভান করছে কেন? আমার সাথে এরকমভাবে কথা বলছে কেন? আমাকে সব কিছু বের করতে হবে। আমি ছাদে আর দাঁড়িয়ে না থেকে নিচে চলে আসলাম। বাসায় সব গেস্ট চলে গেছে। রাতে সবাই একসাথে খেতে বসলাম খাবার টেবিলে খাবার খেতে। হঠাৎ দেখি নিঝুম সিঁড়িতে নেমে আমাদের সাথে বসলো। আমি তো কিছু বুঝতে পারছি না। তখন আমি আব্বুকে বললাম, আম্মু, এসআই ম্যাম দেখি আমাদের সাথে খেতে বসেছে, কারণ কি? ও, তোকে তো বলাই হয়নি। নিঝুমের এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই। নিঝুমের আব্বু আম্মু দুজনেই মারা গেছেন, তাই নিঝুমকে তোর আব্বু আমাদের বাসায় নিয়ে এসেছে। ওনার আব্বু আম্মু কীভাবে মারা গেছে? আর উনি কতদিন ধরে আমাদের বাসায় থাকেন? নিঝুম তো প্রায় আজ 4 বছর ধরে আমাদের সাথে থাকে। কি? তাহলে তোমরা আমাকে বলো নাই কেন কোনোদিন? আমাদের কি দোষ? নিঝুম বলতে মানা করেছে। হয়েছে, এবার কথা বলা বন্ধ করো। রাত অনেক হয়েছে, খাবার খেয়ে ঘুমাতে হবে। কেউ আর কোনো কথা বললো না, সবাই খাবার খেতে লাগলো। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, আমি রাইসার ঘড়িটা দিয়ে দিচ্ছি। খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। দেখি মায়েদের আইডি থেকে আমার মোবাইলে অনেকগুলো মেসেজ এসেছে। মায়েদের আইডিটা আমার এক মেয়ে বন্ধুর, ওর সাথে কানাডা থাকতে পরিচয়, তবে এখন আমি বন্ধুটাকে রেখে নাই। সে বলছে যেদিন সামনাসামনি দেখা হবে সেদিন মন ভরে দেখার জন্য। আমিও কখনো তাকে জোর করি নাই। তো যাই হোক, আমি ওকে একটা মেসেজ দিলাম, সরি মোবাইল আমার সাথে ছিল না, তাই তোমার মেসেজ রিপ্লাই দিতে পারি না। সমস্যা নেই। তো কি করো তুমি? এই তো খাবার খেয়ে রুমে আসলাম। আজকে আমার ছোট বোন রাইসের জন্মদিন হয়ে গেছে। কি, তুমি দেশে এসেছো? আমাকে একটু বললে না? সরি, আমি কাউকে জানাই নাই। সবাইকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজের সারপ্রাইজ হয়ে গেলাম। বাসায় এসে শুনি রাইসার জন্মদিন আজকে। আমি নিজেই ভুলে গেছি রাইসার জন্মদিনের কথা। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। তা আমার নিঝুমের কোনো খোঁজ পেলে? আসলে আমি সব কিছু ওর সাথে শেয়ার করছি। তখন আমি বললাম, খোঁজ পেয়েছি, তবে আগের নিঝুম আর এখনকার নিঝুমের মধ্যে অনেক পার্থক্য। কি বলছো তুমি? কেন হয়েছে আমাকে একটু খুলে বলো। তাহলে শোনো। তারপর সব কিছু খুলে বললাম, প্রথম দিন থেকে শেষ পর্যন্ত।
আমার মনে হয় কি কোনো কিছুর কারণে তোমার সাথে এখন অভিমান করে আছে। তুমি তার সাথে যে দোষ করেছো ওটা তো কোনো দোষের কাতারই পড়ে না। তা ঠিক আছে, কিন্তু ও আমার সাথে কেন এমন করছে? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। চিন্তা করো না, তুমি তার সাথে লেগে থাকো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তোমার কথা যেন সত্যি হয়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। এ বলে আমি নেট বন্ধ করে শুয়ে পড়লাম। পরের দিন সকালে রাইসা এসে ডাকতে শুরু করলো। তখন আমি রাইসাকে বললাম, কি রাইসা, এত সকাল সকাল ডাকছিস কেন? আব্বু তোমাকে ডাকছে। নিজুমাপুর গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই আব্বু বলছে তুমি নিজুমাপুরকে থানায় দিয়ে আসবে। ঠিক আছে, তুই যা, ভাইয়া ফ্রেশ হয়ে আসতেছি। রাইসা ঠিক আছে বলে রুম থেকে বেরিয়ে গেল। আমি বিছানা থেকে উঠে ওয়াশরুমের দিকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি নিঝুম পুলিশের ড্রেস পরে দাঁড়িয়ে আছে। আমি নিঝুমকে বললাম, আপনি নাস্তা করেছেন? যদি করে থাকেন তাহলে বাইরে গিয়ে দাঁড়ান, আমি হালকা নাস্তা করে আসছি। আমি নাস্তা করেছি, আপনি নাস্তা করে আসুন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এবার নিঝুম চলে গেল। তখন আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আব্বু, নিঝুম পুলিশের চাকরি কবে থেকে করে? এমনি তো আমি জানতাম ওর পুলিশের চাকরি করার অনেক শখ ছিল। তোকে পরে এক সময় বলবো, মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে। আমি ঠিক আছে বলে হালকা নাস্তা করে বাইরে আসলাম। তারপর আমার বাইকটা বের করলাম। দারোয়ান চাচা সবসময় বাইকটা পরিষ্কার করে রেখেছে। আমি বাইক উঠে বসলাম। নিঝুম এসে আমার বাইকের পিছনে বসলো। নিঝুমের শরীর আমার পিঠের সাথে লাগার সাথে সাথে শরীর থেকে আমার কারেন্ট পড়ে গেল। আজ প্রায় 5 বছর পর নিঝুম আমার বাইকের পিছনে বসলো। অন্যরকম একটা অনুভূতি কাজ করতে লাগলো। তো যাই হোক, আমি বাইক চালাচ্ছি, হঠাৎ নিঝুম বলল, বাইকটা একটু ওই পার্কের সামনে রাখেন তো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার সাথে কি কথা আছে যেটা বাইক থামিয়ে শুনতে হবে? সেটা আপনি বাইক থামানোর পর শুনতে পাবেন। আপনাকে যেটা বলছি সেটা করুন। আমি আর কোনো কথা না বলে বাইকের পার্কের সামনে থামালাম। তারপর নিঝুম আমাকে পার্কের ভিতর ঢুকতে বলল। আমি বাইক পার্কিং করে নিঝুমের সাথে পার্কের ভিতরে গেলাম। কিছুক্ষণ পার্কের ভিতরে যাওয়ার পর আমার সাথে এমন কিছু হবে সেটা আমি কখনো ভাবিনি। পার্কের ভিতর যাওয়ার পর নিঝুম আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। এমনভাবে কিস করতে লাগলো মনে হয় অনেকদিন জমিয়ে রেখেছে। আমি অনেক কষ্টে নিঝুমকে ছাড়িয়ে বললাম, কি ব্যাপার, আপনি আমাকে এভাবে কিস করলেন কেন? কিস করেছি, বেশ করেছে। উত্তর বিলাই হনুমান, আমাকে এত বছর কষ্ট দিলে কেন? শুনুন, আমি বুঝতে পারি নাই আপনি যে আমার কথা রেগে যাবেন। আমি তো শুধু মজা করছিলাম। ওই ছেলের বাচ্চা, তুই আমাকে আপনি করে বলছিস কেন? আপনি একজন এসআই, আপনাকে তো সম্মান দিয়ে কথা বলতে হবে, তা না হলে তো থাপ্পড় মারবেন। আসলে ওই দিন রাস্তায় মানুষের সামনে জড়িয়ে ধরেছিস তো, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ওই দিন না হয় নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই, তাহলে আজকে পার্কে এত মানুষের সামনে জড়িয়ে ধরে কিস করলেন কেন? আসলে তোকে সামনে দেখলে কেমন জড়িয়ে ধরতে ইচ্ছে করে, তাই আজকে পার্কে জড়িয়ে ধরলাম। জড়িয়ে ধরলেন ভালো কথা, তাহলে আমাকে কিস করলেন কেন? ভালোবাসার মানুষকে কিস করতেই পারি, এটা স্বাভাবিক। ভালোবাসার মানুষ মানে? আপনি কি বলছেন? মাথা ঠিক আছে আপনার? আমি একজন এসআই, আমার মাথা সব সময় ঠিক থাকে। কিন্তু আমি তো কখনো আপনাকে ভালোবাসি নাই। ভালোবাসিস নি, এখন থেকে ভালোবাসতে শুরু কর, আর তোর এই আপনি বলা বন্ধ কর। সরি নিঝুম ম্যাম, আপনি একজন এসআই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি অন্য আরেকজনকে ভালোবাসি। ও সরি, আমি বুঝতে পারিনি, তুই আমাকে মাফ করে দিস। ঠিক আছে, তবে এরকম ভুল আর যেন না করেন। তো চলুন, আপনাকে থানায় নামিয়ে দিয়ে আসি। তোকে আর কষ্ট করতে হবে না, আমি একাই যেতে পারবো। এই বলে নিঝুম পার্ক থেকে বেরিয়ে গেল মন খারাপ করে। আপনারা কি মনে করছেন আমি নিঝুমকে ভালোবাসি না? তাহলে ভুল ভাবছেন। আমি নিঝুমকে প্রথম থেকে ভালোবেসে ফেলেছি। ওকে একটু কষ্ট দেওয়ার জন্য এমন করেছি, কারণ ও আমাকে থাপ্পড় মেরেছে, ওইটার জন্য একটু কষ্ট দিব। তো যাই হোক, আমি পার্ক থেকে বেরিয়ে বাইক নিয়ে বাসার দিকে আসার সময় হঠাৎ দেখি রিফাতের মতো একটা ছেলে ভিক্ষা করতেছে। আসলে কানাডা যাওয়ার পর রিফাতের সাথে আর কোনো যোগাযোগ হয়নি। আমি বাইকটা নিয়ে ছেলেটার সামনে গেলাম। আমি দূর থেকে যেটা আন্দাজ করছি সেটাই হয়েছে। আমি রিফাতের সামনে যাওয়ার পর রিফাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম। রিফাতের কি হয়ে গেল? নোংরা জামা কাপড় পরে আছে, চেহারার দিকে তাকালে বোঝা যায় 2-3 দিন মনে কিছু খায়নি। আমি রিফাতকে বললাম, কি রে রিফাত, কেমন আছিস? আর তোর এই অবস্থা কেন? তুই তো এমন ছিলি না, কি হয়েছে আমাকে সব কিছু খুলে বল। বন্ধু, তোকে সব কিছু বলবো। 2 দিন ধরে কিছু খাইনি, খুব ক্ষুধা লাগছে। এই 2 দিন ধরে পানি খেয়ে আছি। আমাকে হোটেলে ভাত খাওয়াবি? আরে তুই এটা কি বলছিস? তুই 2 দিন ধরে না খেয়ে আছিস? তাড়াতাড়ি আমার সাথে হোটেলে চল,
এই বলে রিফাতকে নিয়ে একটা হোটেলে গেলাম আর রিফাতকে পেট ভরে খাবার খাওয়ালাম। এরপর দুজনে রাস্তার পাশে একটা জায়গায় বসলাম। তখন